হ্যাঁ হ্যাঁ, সেটা তো কাজ আচ্ছা, করবেই। ঠিক ঠিক আছে। আছে। হুম। নমস্কার। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের আজকের এই আলোচনায় সবাইকে স্বাগত। আমি সমীরণ দাস। আমার সাথে উপস্থিত রয়েছেন অনুরিমা ব্যানার্জি, প্রকাশ চক্রবর্তী, আশিস কর, অয়ন ঠাকুর। এছাড়াও আজকে আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ডক্টর প্রদীপ বাসু মহাশয়। আজকের আলোচনার বিষয় হলো ফ্র্যাঙ্কফুর্ট স্কুল একটি ভূমিকা। মহাশয়কে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের তরফ থেকে অশেষ ধন্যবাদ, তার এত ব্যস্ততার সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে আলোচনার পূর্বে মহাশয়ের একটি সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরছি। ডক্টর প্রদীপ বসু বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে কলা বিভাগের ডিন পদে অধিষ্ঠিত রয়েছেন। এছাড়াও তিনি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। এছাড়াও কল্যাণী বিশ্ববিদ্যালয়, কলিকাতা বিশ্ববিদ্যালয় ও স্কটিশ চার্চ কলেজের স্যারের অধ্যাপনার অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও স্যার দেশ বিদেশের বিভিন্ন ধরনের জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের আলোচনা সভায় স্যার অংশগ্রহণ করেছেন। এছাড়াও স্যারের আরো অনেকগুলি গ্রন্থ রয়েছে, তার মধ্যে অন্যতম হলো নকশালবাড়ি, পূর্বাকসান, কিছু পোস্ট মডার্ন ভাবনা, টুয়ার্ডস নকশালবাড়ি, উত্তর আধুনিক রাজনীতি ও মার্ক্সবাদ, উত্তর আধুনিক রাজনীতি প্রভৃতি। স্যারকে অনুরোধ করছি আজকের আলোচনাটা শুরু করার জন্য। ধন্যবাদ। সকলকে ধন্যবাদ জানাই প্রথমে আজকের আলোচনায় আমায় আমন্ত্রণ জানানোর জন্য। আজকের আলোচনার উদ্যোক্তা রাষ্ট্রবিজ্ঞান পাঠকেন্দ্র। তো তাদের সকলকে, বিশেষত প্রকাশকে আমার ধন্যবাদ জানাই। আজকের আলোচনার বিষয়বস্তু হলো ফ্র্যাঙ্কফুর্ট স্কুল একটি ভূমিকা। এটা একটা বিশাল বিষয়, কারণ এর সঙ্গে জড়িয়ে রয়েছেন অনেক গুরুত্বপূর্ণ চিন্তাবিদ। এটা তো একজন কোনো তাত্ত্বিকের তত্ত্বভাবনা নয়, তো আমাকে যেহেতু সময় 1 ঘন্টা, আমাকে খুব বেছে বেছে কয়েকটা বিষয়ে যেগুলোকে আমার গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে সেই বিষয়গুলোর উপরই আমি আলোকপাত করার চেষ্টা করব। ফ্র্যাঙ্কফুর্ট স্কুল সম্পর্কে প্রথমেই বলে নেওয়া দরকার যে 1923 সালে জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট শহরে একদল বুদ্ধিজীবী, অবশ্যই তারা বামপন্থী, তারা সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করতে শুরু করেন ফ্র্যাঙ্কফুর্ট শহরে। এই প্রতিষ্ঠানটির নাম ছিল ইনস্টিটিউট অফ সোশ্যাল রিসার্চ। এখানে প্রায় সকলেই ছিলেন ইহুদি, এবং যখন 1930-এর দশকের প্রথম দিকটায় জার্মানিতে নাৎসিবাদীরা ক্ষমতায় আসে হিটলারের নেতৃত্বে, তখন ইহুদিদের ওপর বীভৎস আক্রমণ নেমে আসে, এবং সেই সময় ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের তাত্ত্বিকরা অনেকেই
পালিয়ে যেতে বাধ্য হন বিদেশে, কেউ ইংল্যান্ডে এবং বেশিরভাগই মার্কিন যুক্তরাষ্ট্রে। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো 1945 সালে। তারপরে ফ্র্যাঙ্কফুর্ট স্কুল আবার ফিরে আসে জার্মানিতে। তখন তো আর নাৎসিবাদ নেই, ক্ষমতায় নেই। এ হলো খুব সংক্ষেপে ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের একটা ছোট্ট সাংগঠনিক ইতিহাস। আমায় খুব সংক্ষেপে বলতে হচ্ছে। এই ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের সঙ্গে কারা জড়িত ছিলেন? এখানে আমি কতগুলো নাম উল্লেখ করে নেওয়াটা বিশেষভাবে প্রয়োজন। যেমন একদম শুরুতে মানে সেই 1923 সাল থেকে আমরা পাচ্ছি ডিরেক্টর হিসেবে জার্মান ইতিহাসবিদ কার্ল গ্রুনবার্গকে। তারপরে 1930 সাল পর্যন্ত এটি চলে গ্রুনবার্গের পরিচালনায়, এবং তারপর এই সংস্থার কর্ণধার হন মার্কস হর্কহাইমার। তিনি একজন অতি গুরুত্বপূর্ণ তাত্ত্বিক। 1933 সালে নাৎসিরা জার্মানিতে ক্ষমতা দখল করে এবং শীঘ্রই সমস্ত বামপন্থী কার্যকলাপ বন্ধ করে দেওয়া হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমি আগেই বললাম ফ্র্যাঙ্কফুর্ট স্কুল ফেরত আসে জার্মানিতে। তখন এর ডিরেক্টর কর্ণধার হলেন বিখ্যাত দার্শনিক থিওডোর আডোর্নো। তাহলে প্রথমে কার্ল গ্রুনবার্গ, তারপরে মার্কস হর্কহাইমার, তারপরে আডোর্নো, থিওডোর আডোর্নো। এরপর এই তিনজনকে ঘিরে বলা হয় ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের প্রথম পর্যায় বা প্রথম পর্ব। তারপর 1950-এর দশকের শেষ থেকে বা 60-এর দশকের প্রথম দিকে হাবেরমাস ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের কর্ণধার হয়ে ওঠেন। তিনি আজও জীবিত। এই অসাধারণ দার্শনিক অজস্র রচনার মাধ্যমে ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের তত্ত্বকে সমৃদ্ধ করে চলেছেন আজও। তার পর্বটাকে বলা হচ্ছে ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের দ্বিতীয় পর্ব। তবে মনে রাখতে হবে যে ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের প্রথম পর্বের সঙ্গে হাবেরমাসের নেতৃত্বে যে দ্বিতীয় পর্ব, তার চিন্তাভাবনায় যেমন বেশ কিছু সাদৃশ্য আছে, তেমনি কিছুটা বৈসাদৃশ্য রয়েছে। এছাড়াও আরো কয়েকজন যুক্ত ছিলেন, তাদের নামগুলো একবার চট করে দেখে নেওয়া দরকার। এই নামগুলোর সঙ্গে আপনারা পরিচিত হয়ে উঠুন, তাদের লেখাপত্র পড়ুন, এটাই কাম্য। দার্শনিক, সমাজতত্ত্ববিদ এবং সমাজ মনস্তাত্ত্বিক ছিলেন মার্কস হর্কহাইমার। এছাড়া অর্থনীতিবিদ এবং জাতীয় পরিকল্পনার ওপর বিশেষজ্ঞ ছিলেন ফ্রেডরিশ পোলক। এছাড়া দার্শনিক, সমাজতত্ত্ববিদ এবং সঙ্গীত বিশেষজ্ঞ ছিলেন থিওডোর আডোর্নো। হর্কহাইমার, আডোর্নো, এদের নাম তো আগেই বলেছি, তবু আরেকবার উল্লেখ করে দিলাম।
এছাড়া ছিলেন সাইকোঅ্যানালিস্ট, মনঃসমীক্ষক এবং সোশ্যাল সাইকোলজিস্ট, সামাজিক মনস্তত্ত্ববিদ এরিক ফ্রম। তাছাড়া দার্শনিক হার্বার্ট মার্কুজা, রাষ্ট্রবিজ্ঞানী, বিশেষ করে আইন বিশেষজ্ঞ ফ্রান্স নিউম্যান, রাষ্ট্রবিজ্ঞানী এবং আইন বিশেষজ্ঞ অটো খিরশাইমার, গণ সংস্কৃতি এবং সাহিত্যের গবেষক লিও লভেনথাল, রাজনৈতিক অর্থনীতিবিদ হেনরিক গ্রোসম্যান, অর্থনীতিবিদ এবং সমাজতত্ত্ববিদ আর্কাডি গুরল্যান্ড, আর ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের বহিঃপরিধির সাথে যুক্ত ছিলেন ওয়াল্টার বেনিয়ামিন। তিনি প্রাবন্ধিক এবং সাহিত্য সমালোচক। এ তো গেল প্রথম পর্বের কথা। এরপর দ্বিতীয় পর্বের ক্ষেত্রে আমি আগেই বলেছি ইউর্গেন হাবেরমাসের নাম। তার সঙ্গে ছিলেন দার্শনিক আলব্রেক্ট ভেলমার, রাষ্ট্রবিজ্ঞানী এবং সমাজতত্ত্ববিদ ক্লস ওফ, এবং অ্যানথ্রোপোলজিস্ট মানে নৃতাত্ত্বিক ক্লস এডার। যাই হোক, এসব গেল কিছুটা সাংগঠনিক রূপরেখার দিক। এবার আমরা আসছি ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের তত্ত্বে, যে তত্ত্ব ক্রিটিক্যাল থিওরি নামে বিশ্ববিখ্যাত। ক্রিটিক্যাল থিওরি, ক্রিটিকের বাংলা অনেকে করেছেন সমীক্ষণ। তাহলে ক্রিটিক্যাল থিওরির বাংলা করা যায় সমীক্ষণী তত্ত্ব। ক্রিটিক মানে কিন্তু খুব সহজ কথায় ক্রিটিসিজম নয়। ক্রিটিক মানে কোনো একটা কিছুর বিরূপ সমালোচনা নয়। ক্রিটিক মানে কোনো একটা কিছুর ভেতরকার আভ্যন্তরীণ যে বিপরীত শক্তিগুলো, সেগুলোকে উন্মোচিত করা, করে সেই বস্তুটির নিজেকে অতিক্রম করার পথকে অনুসন্ধান করা। মানে ধরুন ক্রিটিক অফ ক্যাপিটালিজম, পুঁজিবাদের মধ্যেকার যে বিপরীত শক্তিগুলো, সেগুলোর দ্বন্দ্বটাকে উদ্ঘাটিত করা এবং এই দ্বন্দ্বগুলোর মধ্যে দিয়ে পুঁজিবাদ কি করে একটা উত্তরণের পথে চলে যেতে পারে তার পথ নির্দেশ করা। এটা হচ্ছে ক্যাপিটালিজমের ক্রিটিক, পুঁজিবাদের ক্রিটিক বা সমীক্ষণ। তাহলে সমীক্ষণী তত্ত্ব মোটামুটি ভাবে এরকম একটা দিককেই নির্দেশ করে, যদিও এটা নিয়ে বিতর্ক আছে। সহজভাবে কেউ বলছেন এটা ক্রিটিক্যাল থিওরি মানে ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন, কেউ বলছেন সমালোচনাত্মক বিচার। অধ্যাপক দীপেশ চক্রবর্তী ব্যবহার করেছেন এই শব্দটি, সমালোচনাত্মক বিচার, ক্রিটিক। আবার কোন কোন পণ্ডিত তারা সমীক্ষণী তত্ত্বকে উপস্থিত করেছেন ক্রিটিক্যাল থিওরির বাংলা অনুবাদ হিসেবে। মানে চলতি যে ব্যবস্থা, বিদ্যমান সমাজের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, পুঁজিবাদী সমাজের সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন কাঠামো,
এইগুলোর একটা সমালোচনাত্মক বিচার উপস্থিত করা। এগুলোই হচ্ছে ক্রিটিক্যাল থিওরির কাজ। খুব সংক্ষেপে এভাবেই আমরা ভাবতে পারি ফ্র্যাঙ্কফুর্ট স্কুল ক্রিটিক্যাল থিওরি বলতে এটাকেই বুঝিয়েছিল যে বিদ্যমান পুঁজিবাদীদের যে বিশ্ব, পুঁজিবাদী যে ব্যবস্থা, পুঁজিবাদী যে সংস্কৃতি, সমাজ, অর্থনীতি, রাজনীতি, পুঁজিবাদী যে প্রতিষ্ঠানগুলো, এগুলোর একটা ক্রিটিক, একটা সমালোচনাত্মক বিচার বা সমীক্ষণ উপস্থিত করা। এবার বলা দরকার যে ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের এই ক্রিটিক্যাল থিওরিকে বুঝতে গেলে আমাদের তার আগের একটা তাত্ত্বিক পরিপ্রেক্ষিত বোঝা দরকার, সেটা হচ্ছে ওয়েস্টার্ন মার্কসিজম বা পশ্চিমী মার্ক্সবাদ। আবার পশ্চিমী মার্ক্সবাদকে বুঝতে গেলে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট দরকার। সেটা কি? 1920 দশক থেকে মধ্য এবং পশ্চিম ইউরোপে একটা দার্শনিক ও রাজনৈতিক মার্ক্সবাদ উদ্ভূত হয়, যেটা সোভিয়েত মার্ক্সবাদকে প্রশ্নের মুখে ফেলে। এখন এটা হচ্ছে পশ্চিমী মার্ক্সবাদ। তাহলে 1920 দশকটা কেমন? 1914 থেকে 1919 সাল, এই সময় প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, বীভৎস ধ্বংসের মধ্যে দিয়ে চলেছে পৃথিবী। উনিশশো সালে বলশেভিক বিপ্লব ঘটেছে রাশিয়াতে। আবার দ্বিতীয় ইন্টারন্যাশনাল, অর্থাৎ বিশ্বজোড়া যে আন্তর্জাতিক সংগঠন কমিউনিস্ট পার্টিগুলোর, সেটা বারে বারে বিভিন্নভাবে ভেঙে গেছে, আবার নতুন করে গড়ে উঠেছে। প্রথমটা ছিল প্রথম আন্তর্জাতিক, দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক, তারপর তৃতীয় আন্তর্জাতিক ইত্যাদি। তো দ্বিতীয় আন্তর্জাতিকের সময় দ্বিতীয় আন্তর্জাতিকের পতন ঘটে। আর 1920 দশকের প্রথম দিকে ইটালিতে মুসোলিনির নেতৃত্বে ফ্যাসিবাদের রাজত্ব কায়েম হয়। সেখানেও এক বীভৎস দমনপীড়ন নেমে আসে শ্রমিক শ্রেণীর ওপর, কৃষকদের ওপর, বামপন্থীদের ওপরে। সমস্ত রকম বিরোধী প্রতিবাদী কণ্ঠস্বরকে নিষ্ঠুরভাবে দমন করা হয়। এরকম একটা সময়ে পশ্চিমী মার্ক্সবাদ জন্ম নিচ্ছে। সে ব্যাখ্যা করার চেষ্টা করছে যে
ফ্যাসিবাদের উত্থান কেন হলো? মানুষ পুঁজিবাদের হাতে বিভৎসভাবে শোষিত নিপীড়িত হওয়া সত্ত্বেও তারা মার্ক্সবাদের দিকে আকৃষ্ট না হয়ে কেন তারা ফ্যাসিবাদ এবং মুসলিমের দিকে আকৃষ্ট হলো? তারা তাকিয়ে দেখার চেষ্টা করেছিলেন সোভিয়েত মার্ক্সবাদের দিকে, কিন্তু সেখানে দেখলেন যে ভীষণভাবে অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদ, ঐতিহাসিক নিয়ন্ত্রণবাদ প্রাধান্য বিস্তার করতে চলেছে। তাহলে পশ্চিমী মার্ক্সবাদের উত্থানের পেছনেও একটা তাত্ত্বিক পটভূমিকা রয়েছে। তারা দেখছেন যে কাউটস্কির, মানে জার্মান কমিউনিস্ট পার্টির নেতা কার্ল কাউটস্কি, যিনি প্লেখানভের দ্বারা প্রভাবিত হয়েছিলেন, রুশ কমিউনিস্ট নেতা প্লেখানভের দ্বারা প্রভাবিত হয়েছিলেন, সেই কাউটস্কি মার্ক্সবাদকে প্রায় একটা প্রাকৃতিক বিজ্ঞানের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। তিনি মনে করতেন যে ঐতিহাসিক বস্তুবাদ একটা যেন প্রকৃতি বিজ্ঞান, এবং তিনি মার্ক্সবাদের একটা দৃষ্টবাদী রূপ দান করেছিলেন। দৃষ্টবাদী মানে পজিটিভিস্ট রূপ। দৃষ্টবাদের অর্থ দর্শনের একটা ধারা যেটা আসছে এম্পিরিসিজম বা অভিজ্ঞতাবাদ থেকে। অভিজ্ঞতাবাদ এবং দৃষ্টবাদ এরা মনে করে কি, দৃষ্টবাদের অভিজ্ঞতাবাদের প্রবক্তা ছিলেন লক বার্টলে হিউম, আর দৃষ্টবাদের প্রবক্তা ছিলেন অগস্টে কমতে। এই অভিজ্ঞতাবাদ আর দৃষ্টবাদ ফ্যাক্টের ওপরে গুরুত্ব দিত। এরা বিশ্বাস করত যে যথার্থ জ্ঞান আসতে পারে অভিজ্ঞতার মাধ্যমে। কিসের অভিজ্ঞতা? ফ্যাক্ট, বাস্তব ঘটনার অভিজ্ঞতা। কিভাবে আসে সেটা আমাদের মধ্যে? আমাদের সেন্স অর্গান বা ইন্দ্রিয়গুলোর মাধ্যমে। এবং এই জ্ঞানটাকে ভেরিফাই করা যায়, মানে এর সত্যতা নিরূপণ করা যায়, যাচাই করা যায়, একে কোয়ান্টিফাই করা যায়, এর পরিমাণগত বিশ্লেষণ সম্ভব। এবং তারা অবজেক্টিভ সত্য, মানে মন নিরপেক্ষ, ব্যক্তি নিরপেক্ষ, ব্যক্তি মানুষ নিরপেক্ষ যে বাস্তবতা, সেই ধারণায়, বাস্তবতার ধারণায় বিশ্বাসী ছিলেন। মানে বাস্তবটা যেন আউট দেয়ার, উইদিন কোটস, বাইরে রয়েছে, আমার মনের বাইরে রয়েছে বাস্তবতা, তার সাথে আমার মনের কোনো যোগাযোগ নেই। আমার মনের ভেতরটা হচ্ছে সাবজেক্টিভিটি, বিষয়িতা, আর তার বাইরে রয়েছে অবজেক্টিভিটি, বস্তু জগৎ, বাস্তবতা বা বিষয়ের জগৎ। অর্থাৎ তারা মনের ভেতরকার ধ্যান ধারণা, চিন্তা ভাবনা, চৈতন্য, বিষয়িতা, সাবজেক্টিভিটি, এগুলোকে সংস্কৃতি, ভাবনা, মনন, এগুলোকে প্রচন্ডভাবে উপেক্ষা করলেন প্লেখানভ এবং বিশেষভাবে কাউটস্কি। একটা পজিটিভিস্ট মার্ক্সবাদ, দৃষ্টবাদী মার্ক্সবাদ, বিজ্ঞানবাদী মার্ক্সবাদ গড়ে তোলার চেষ্টা করেছিলেন। এবং সেখান থেকেই আমরা দেখতে পাই আরো অনেকটা পরে স্তালিনকে ওই একই ধরনের চিন্তা ভাবনাকে ফিরিয়ে এনেছিলেন রাশিয়াতে। সেটা অনেক পরের ঘটনা। তাহলে পশ্চিমী মার্ক্সবাদ জন্ম নিচ্ছে একটা সমালোচনার উপর দাঁড়িয়ে। সেটা হচ্ছে কাউটস্কির ওই বিজ্ঞানবাদী দৃষ্টবাদী মার্ক্সবাদ
এটাকে তারা ঠিক মনে করতে পারছেন না, তার সমালোচনা করছেন। সোভিয়েত ইউনিয়নের মার্ক্সবাদকেও তারা ঠিক বলে মনে করতে পারছেন না, কারণ সেখানে একটা বিশাল কেন্দ্রীভূত রাষ্ট্র, একটা বিপুল আমলাতন্ত্র এবং কমিউনিস্ট পার্টির একচ্ছত্র রেজিমেন্টেশন, মানে কঠোর শৃঙ্খলাবদ্ধ দমনকারী একটা ব্যবস্থা রয়েছে, গড়ে উঠেছে। কোথায় গণতন্ত্র? কোথায় সাধারণ শ্রমিকের গণতন্ত্র? কোথায় তার ক্ষমতা? কোথায় ক্ষমতার বিকেন্দ্রীকরণ? তা তো নেই সোভিয়েত ইউনিয়নে। এবং তারা বোঝার চেষ্টা করছেন ফ্যাসিবাদের এই বিপুল জনপ্রিয়তা কেন। দলে দলে শ্রমজীবী মানুষ কেন মুসোলিনিকে সমর্থন করছে। তার বদলে পশ্চিমী মার্ক্সবাদ কি করলেন? তারা মানুষের সংস্কৃতি, চৈতন্য, বিষয়িতা, সাবজেক্টিভিটি, বিষয় বা সাবজেক্ট, সংস্কৃতি, মনন, চিন্তন, মন, মানসিকতা, সাইকোলজি, এগুলোর উপর গুরুত্ব দিতে লাগলেন। অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদ বা ঐতিহাসিক নিয়ন্ত্রণবাদ, যেভাবে গোড়া মার্ক্সবাদের মধ্যে অর্থোডক্স মার্ক্সবাদ বা অফিসিয়াল মার্ক্সবাদ, সরকারি মার্ক্সবাদের মধ্যে বিপুলভাবে প্রাধান্য বিস্তার করেছিল বিশ্ব জুড়ে, তার বিরুদ্ধে প্রান্ত থেকে তারা সমালোচনার কণ্ঠস্বর শোনালেন। বিশ্বজুড়ে কমিউনিস্ট পার্টিগুলোর উপরে প্রাধান্য বিস্তার করেছিল অফিসিয়াল মার্কসিজম বা অর্থোডক্স মার্কসিজম, গোড়া মার্ক্সবাদ বা সরকারি মার্ক্সবাদ। আর প্রান্ত থেকে প্রান্তে নির্বাসিত কিছু কণ্ঠস্বর শোনা যাচ্ছিল, প্রান্ত থেকে কিছু সমালোচনা শোনা যাচ্ছিল। সে কণ্ঠস্বর কার? সে কণ্ঠস্বর পশ্চিমী মার্ক্সবাদীদের। তারা কারা? তার মধ্যে রয়েছেন ইটালিয়ান মার্ক্সবাদী দার্শনিক ও কমিউনিস্ট পার্টির নেতা আন্তোনিও গ্রামশি, জার্মানির কার্ল কর্স, হাঙ্গেরির গিয়র্গি লুকাচ, ফ্রান্সের লুই আলথুসার বা আলতুসে, তাছাড়া ফ্র্যাঙ্কফুর্ট স্কুল, জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট স্কুল। এই পশ্চিমী মার্ক্সবাদের ঘরানা থেকে অনুপ্রাণিত হয়ে অর্থনৈতিক নির্ধারণবাদের সমালোচনা করে, ঐতিহাসিক নির্ধারণবাদের সমালোচনা করে গড়ে উঠছে ফ্র্যাঙ্কফুর্ট স্কুল। তাই ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের মধ্যেও আমরা দেখছি, এক মিনিট, ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি গভীর অন্তর্দৃষ্টি নিয়ে তারা গবেষণা গড়ে তুলছেন।
তারা বোঝার চেষ্টা করছেন ফ্যাসিবাদের উত্থানকে এবং 1933 সালে জার্মানিতে হিটলার ক্ষমতায় এলেন এবং নাৎসিবাদী রাজত্ব কায়েম হলো। এ হলো ফ্যাসিবাদের আরেকটা রকম ফের। এই নাৎসিবাদকে বোঝার চেষ্টা করছেন ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের তাত্ত্বিকরা। এরকম ভয়ঙ্কর, ভয়াবহ, হিংস্র পুঁজিবাদের নগ্ন রাজত্ব কি করে সম্ভব হলো জার্মানিতে? যে জার্মানিতে যুক্তির রাজত্ব, যুক্তির প্রাধান্য, যে জার্মান দর্শনে যুক্তি একটা কেন্দ্রীয় স্থানে রয়েছে, কান্টের দর্শন, হেগেলের দর্শন, কার্ল মার্কসের দর্শন, সেখানে কি করে এই ভয়ঙ্কর একটা নাৎসি চিন্তা ভাবনা প্রতিষ্ঠা লাভ করলো, যেখানে 60 লক্ষ ইহুদিকে হত্যা করা হলো, কনসেন্ট্রেশন ক্যাম্প আর গ্যাস চেম্বারের মধ্যে ভরে বীভৎস অত্যাচার চালিয়ে। যুক্তির নাম করে শেখানো হলো জার্মান মানুষকে, জার্মান জনগণকে, যে ইহুদিরা হচ্ছে জার্মানির শত্রু। বাড়িগুলোকে চিহ্নিত করা হলো, ইহুদিদের বাড়িগুলোকে, তাদের ব্যবসাগুলোকে জ্বালিয়ে দেওয়া হলো, পুড়িয়ে দেওয়া হলো, ভেঙে দেওয়া হলো, তাদের আক্রমণ করা হলো, গ্রেপ্তার করা হলো, হত্যা করা হলো, ধর্ষণ করা হলো, তাদের সম্পত্তি লুটতরাজ করা হলো, তাদের শ্রম শিবিরে নিয়ে গিয়ে ভয়ঙ্করভাবে উৎপাদন কাজে নিয়োজিত করা হলো। প্রচন্ড ক্ষুধায়, তৃষ্ণায় কাতর হয়ে পরিশ্রম করতে করতে তাদের অনেকে প্রাণ হারিয়েছিলেন। ভয়ঙ্কর গণহত্যা গড়ে উঠেছিল। আজকে আমরা আউশউইৎসের কথা সকলেই জানি। এখন কি করে সাধারণ জার্মান মানুষ এই নাৎসিবাদকে সমর্থন জানিয়েছিল? নাৎসিবাদ তো ট্যাঙ্ক, কামান, বন্দুক চালিয়ে ক্ষমতায় আসেনি। বিপুল ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছিলেন হিটলার। এবং ইহুদিদের যখন ওপর অত্যাচার করা হচ্ছে, যখন নাৎসি বিরোধী বইপত্র জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, যখন বামপন্থীদের, কমিউনিস্টদের ওপর নৃশংস অত্যাচার চালানো হচ্ছে, তখন বিপুল সংখ্যক জার্মান জনগণ হাততালি দিচ্ছেন, হিটলারের বক্তৃতা শুনে উল্লসিত হচ্ছেন এবং এই ঘৃণ্য রেসিজম, জাতি বৈষম্যমূলক যে মতাদর্শ, তাকে সমর্থন করছেন। কি করে এটা সম্ভব হলো? ইউরোপের পাশ্চাত্য সভ্যতার, এনলাইটেনমেন্টের, পাশ্চাত্য আধুনিকতার এক অন্যতম কেন্দ্রস্থল এই জার্মানিতে এটা কি করে সম্ভব হলো? লক্ষ লক্ষ মানুষ এই দক্ষিণপন্থী ফ্যাসিবাদের প্রতি কেন আকৃষ্ট হলেন? এবং তারা সোভিয়েত মার্ক্সবাদের দিকে তাকিয়ে কোনো রকমের আশার আলো দেখতে পেলেন না, কারণ সেখানে অর্থনৈতিক নির্ধারণবাদ, আমি আগেই বলেছি ঐতিহাসিক নির্ধারণবাদ, একটা ভয়ঙ্কর রাষ্ট্রযন্ত্র, বিপুল কেন্দ্রীকরণ, বিশাল আমলাতন্ত্র, রেজিমেন্টেড, কঠোর শৃঙ্খলাবদ্ধ কমিউনিস্ট পার্টির একনায়কত্ব, সেখান থেকে কোনো আশার আলো তারা দেখতে পেলেন না। দৃষ্টবাদী মার্ক্সবাদ সেখানে প্রাধান্য বিস্তার করেছে।
স্তালিনের আমলে দৃষ্টবাদী মার্ক্সবাদের পুনরুজ্জীবন ঘটেছে সোভিয়েত রাশিয়ায়। তাই ফ্র্যাঙ্কফুর্ট স্কুল তারা সোভিয়েত মার্ক্সবাদের দিকে আর শ্রদ্ধা ভরে তাকানোর কোনো তাগিদ বোধ করলেন না। তারা গুরুত্ব দিলেন সংস্কৃতি, মানুষের চেতনা, বিষয় সত্তা, বিষয়বাদিতা, সাবজেক্টিভিটি, হিউম্যান এজেন্সি, মানুষের স্বাধীন সত্তা, সক্রিয় সত্তা, ক্রিয়াকর্তা বা চিন্তাকর্তা, মননকর্তা। এবং অ্যালিয়েনেশন, বিচ্ছিন্নতা, মার্ক্সের যে বিচ্ছিন্নতার ধারণা, তার সমগ্র ব্যাখ্যা এখন করা সম্ভব নয় সময়ের অভাবে। তাছাড়া গিয়র্গি লুকাচের রিইফিকেশন, বস্তুকরণের ধারণা, কমোডিটি ফেটিশিজম, পণ্যরতির ধারণা, এগুলোর উপরে তারা গুরুত্ব দিতে থাকেন এবং তারা মানুষের মনস্তত্ত্বকে গভীরভাবে পর্যালোচনা করার চেষ্টা করেন। তারা সিগমুন্ড ফ্রয়েডের দ্বারা, জার্মান মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েডের দ্বারা অনেকটাই প্রভাবিত হলেন। তারা বোঝার চেষ্টা করছিলেন যে সমাজতন্ত্রের প্রতি নয়, মানুষ আকৃষ্ট হচ্ছে নাৎসিবাদের প্রতি। কেন? এবং কেন সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্র এরকম একটা বিকৃত রূপ ধারণ করলো? তারা বলছেন যে এনলাইটেনমেন্টের যে যুক্তিবাদ, যুক্তি, রিজন, সেটা একটা ইনস্ট্রুমেন্টালিস্ট রূপ ধারণ করেছে, ঔপকরণিক যুক্তি বা উপায় স্বরূপ যুক্তি। বেনথামের হিতবাদী তত্ত্ব বা ইউটিলিটারিয়ান ডক্ট্রিনের কথা আমাদের মনে পড়িয়ে দেয় এই ভাবনা, যেখানে বেনথাম ক্যালকুলেটিং রিজন বা বুর্জোয়াদের যে হিসেব নিকেশের তত্ত্ব, মুনাফার জন্য হিসেব নিকেশের তত্ত্ব, তার উপরে গুরুত্ব দিয়েছিলেন। ইনস্ট্রুমেন্টালিস্ট রিজন কোন নৈতিক কর্তব্যকে চিহ্নিত করে না। নাৎসিদের কতগুলো পূর্ব নির্দিষ্ট লক্ষ্য আছে, সেই লক্ষ্যগুলোকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য তারা যুক্তি ব্যবহার করে। তারা যুক্তি দিয়ে বোঝায় মানুষকে যে ইহুদিরা হলো জার্মানি দুঃখ দুর্দশার জন্য দায়ী, দারিদ্র্যের জন্য দায়ী। জার্মান জাতির শত্রু হলো ইহুদিরা। ইহুদিদের মধ্যে শুদ্ধ জার্মান রক্ত, আর্য রক্ত নেই। সারা পৃথিবীকে সভ্যতা এবং যুক্তির সাহায্যে শাসন করতে সক্ষম একমাত্র জার্মানরা। খাঁটি জার্মান রক্ত, আর্য রক্ত, সেখানে ইহুদিদের কোনো স্থান নেই। এবং যুদ্ধাস্ত্র তৈরি করা, প্রতিবেশী দেশগুলোকে আক্রমণ করা, জার্মানির একচ্ছত্র প্রভুত্বকে প্রতিষ্ঠা করা, এগুলোই হচ্ছে যুক্তিসঙ্গত। আর যারা হিটলারের বিরোধিতা করেন, যারা নাৎসিবাদের সমালোচনা করেন, তারা অযুক্তির পূজারী। ফ্র্যাঙ্কফুর্ট স্কুল যুক্তির এই ঔপকরণিক রূপটাকে তীব্র সমালোচনা করতে থাকে। আমরা জানি যে জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট বলেছিলেন যে যুক্তির
একটা ইন্ট্রিনসিক ভ্যালু আছে, অন্তর্জাত সহজাত একটা মূল্য আছে, সেটা হলো তার নৈতিক কর্তব্যের দিক। তিনি ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ বা ডিউটি ফর ডিউটির সেক, মানে কর্তব্যের জন্যই কর্তব্য, এই যে একটা মরাল ভ্যালু, একটা নৈতিক মূল্য, এটার উপরে গুরুত্ব দিয়েছিলেন। কিন্তু নাৎসিরা উপায়স্বরূপ যুক্তিকে ব্যবহার করছে। তাহলে আর যুক্তির কি মূল্য রইল? এনলাইটেনমেন্টের যে যুক্তি প্রগতি, স্বাধীনতা, মুক্তির স্বপ্ন দেখিয়েছিল, তার কি মূল্য রইল? ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের তাত্ত্বিকদের কাছে এটা একটা বড় প্রশ্ন। হরখাইমার থেকে অ্যাডর্নো বারবার এই প্রশ্ন করছেন। তাদের আর বিশ্বাস নেই পাশ্চাত্য আধুনিকতার উপরে, এনলাইটেনমেন্ট বা আলোক প্রাপ্তির উপরে এবং যুক্তির উপরে, রিজনের উপরে আর বিশ্বাস নেই, আর আশা নেই, আর আস্থা নেই। যদি পাশ্চাত্য আধুনিকতার যুক্তি নাৎসিবাদের মতো, ফ্যাসিবাদের মতো এরকম ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে, যেখানে লক্ষ লক্ষ মানুষকে বিনা দোষে, বিনা অপরাধে, তাদের ধর্মের কারণে, তাদের জাতিগত বৈশিষ্ট্যের জন্য নৃশংসভাবে গ্যাস চেম্বার বা কনসেন্ট্রেশন ক্যাম্পে হত্যা করা হয়, তাহলে এই যুক্তির মূল্য কি? হরখাইমার এবং অ্যাডর্নো প্রচন্ড হতাশায় ভুগছিলেন। পাশ্চাত্য আধুনিকতা বা এনলাইটেনমেন্টের যুক্তি, আলোক প্রাপ্তির যুক্তি তাদের কাছে কোনো আশার আলো দেখাতে পারছিল না। ফ্র্যাঙ্কফুর্ট স্কুল দেখছে যে কিভাবে আধুনিক ধনতন্ত্রে অ্যালিয়েনেশন ঘটছে। মার্কস আমরা জানি 1844 সালে তরুণ মার্কস লিখেছিলেন ইকোনমিক অ্যান্ড ফিলোসফিক্যাল ম্যানুস্ক্রিপ্টস বা ইপিএম বা প্যারিস ম্যানুস্ক্রিপ্টস। সেখানে তিনি বলেছিলেন, অপূর্ব অসাধারণ বিশ্লেষণ করে দেখিয়েছিলেন যে পুঁজিবাদে কিভাবে শ্রমের অ্যালিয়েনেশন বা বিচ্ছিন্নকরণ ঘটে, এবং এই ধারণাকে বিকশিত করে তুলেছিলেন পরবর্তীকালে হাঙ্গেরির বিখ্যাত মার্ক্সবাদী পণ্ডিত গিয়র্গি লুকাচ তার হিস্ট্রি অ্যান্ড ক্লাস কনসাসনেস গ্রন্থে। তিনি নিয়ে এসেছিলেন রিইফিকেশনের ধারণা, মানে থিঙ্গিফিকেশন, মানে বস্তুকরণের ধারণা। মানুষে মানুষের সম্পর্কটাকে যেন মনে হচ্ছে বস্তুতে বস্তুতে সম্পর্ক, আর বস্তুতে বস্তুতে সম্পর্ক যেটা, সেটা আজ রূপ নিয়েছে যেন মানুষে মানুষের সম্পর্ক। সাবজেক্টিফিকেশন অফ দি অবজেক্ট অ্যান্ড অবজেক্টিফিকেশন অফ দ্য সাবজেক্ট। প্রাণীর এই বিশাল পুঁজিবাদী কাঠামো বা কারখানা বা উৎপাদন ব্যবস্থা, এই কাঠামোগুলো মানুষের সৃষ্ট বটে, কিন্তু আসলে কিন্তু কার্যত সেগুলো হয়ে দাঁড়িয়েছে মানুষের প্রভু, শ্রমিকের প্রভু। এবং শ্রমিক তার শ্রমজাত পণ্য থেকে বিচ্ছিন্ন, শ্রমের সামগ্রিক উৎপাদন ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন, তার নিজের মানব প্রকৃতি থেকে বিচ্ছিন্ন, প্রজাতি প্রকৃতি থেকে বিচ্ছিন্ন, এবং শ্রমিকরা নিজেরা নিজেদের মধ্যে বিচ্ছিন্ন। ফলে এক ধরনের শ্রম খণ্ডিতকরণ ঘটে চলেছে, ফ্র্যাগমেন্টেশন অফ লেবার। আমরা লক্ষ্য করছি যে গ্রামসির সঙ্গে ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের অনেক সাদৃশ্য আছে, যদিও তাদের এই দুই গোষ্ঠীর, এই দুই চিন্তাধারার মধ্যে কোনো সম্পর্ক ছিল না। ফ্র্যাঙ্কফুর্ট স্কুল এটা দেখাবার চেষ্টা করেছিল যে জার্মানিতে সেই সময় একটা সর্বব্যাপী সমজাতীয় সংস্কৃতি তৈরি হয়েছিল, একটা ম্যাস কালচারের কথা
ম্যাস সোসাইটি, গণসংস্কৃতি বা জনসংস্কৃতি বা জন সমাজ একটা গড়ে উঠেছে। এখানে ব্যক্তি মানুষের স্বাতন্ত্র্যের কোনো দাম নেই। তার স্বকীয়তা, তার নিজস্ব চিন্তা ভাবনা, বৈশিষ্ট্য, তার সৃজনশীলতার কোনো মূল্য নেই। একটা কালচার ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, সাংস্কৃতিক উৎপাদন শিল্প। সেখানে আর স্বকীয় নিজস্ব সৃজনশীলতা দিয়ে মানুষ শিল্পকর্মকে সৃষ্টি করছে না, বরং হাজারে হাজারে যন্ত্রে পণ্য উৎপাদিত হচ্ছে, শিল্পকর্ম হয়ে যাচ্ছে পণ্য। সঙ্গীত, সাহিত্য, শিল্পকলা, চিত্রাঙ্কন, থিয়েটার, গান, সিনেমা, এই সমস্ত কিছু হয়ে উঠছে পণ্য। পণ্য নির্ধারণ করে দিচ্ছে আমাদের কোনটা ভালো লাগবে, কোনটা ভালো লাগবে না। বাজার সৃষ্টি করে দিচ্ছে আমাদের রুচি কেমন হবে। মার্কেট, বাজার স্থির করে দিচ্ছে আমাদের রুচি কেমন হবে, এবং আমরা সেই রুচির দ্বারা চালিত হয়ে পণ্যের পেছনে ছুটছি। পণ্যরতি হয়ে উঠছে আমাদের জীবনের লক্ষ্য। বাজার আমাদের রুচিকে নির্ধারণ করে দিচ্ছে এবং সেই রুচিকে পূরণের জন্য বাজার উৎপাদন করছে সেই ধরনের পণ্য যার প্রতি আমরা আকৃষ্ট হব। ফলে আমরা স্বাধীনভাবে চিন্তা করতে আর পারছি না। আমরা শুধু পণ্য ভোগ করে চলেছি। আমরা স্বকীয় চিন্তায় বিশ্বাসী হতে পারছি না, এবং আমাদের চেতনার গভীরে ঢুকে যাচ্ছে এই হোমোজিনিয়াস কালচার, সমজাতীয় সংস্কৃতি, সমসত্ব সংস্কৃতি। এবং এইভাবে আমাদের মনের মধ্যে একটা কর্তৃত্বকামী সংস্কৃতির অনুপ্রবেশ ঘটছে। আমরা চিন্তা করতে ভুলে যাচ্ছি, কেউ যদি নাৎসিবাদের বিরুদ্ধে কোনো রকমের সমালোচনা হাজির করে, আমরা তাহলে সেটাকে অপছন্দ করছি। আমরা চাই সেটা দমন করা হোক। এমনকি বহু বুদ্ধিজীবীও সেই সময় জার্মানিতে নাৎসিবাদকে সমর্থন করেছিলেন। আমরা জানি বিখ্যাত দার্শনিক মার্টিন হাইডেগার নাৎসিবাদের প্রতি তার সমর্থন জানিয়েছিলেন। ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন ভিলহেলম রাইখ বা উইলহেলম রাইখ, রাইখ বা রাইস। 1933 সালে তার গ্রন্থ প্রকাশিত হয়, মাস সাইকোলজি অফ ফ্যাসিজম। এখানে তিনি দেখালেন যে মানুষের মনের গভীরে, মনস্তত্ত্বের গভীর স্তরে কিভাবে নাৎসিবাদের প্রতি সমর্থন, ফ্যাসিবাদের প্রতি সমর্থন গড়ে উঠছে। মার্কস হর্খহাইমার তার গবেষণায়, তার বিশ্লেষণে দেখালেন যে জার্মানির মানুষের ঐতিহ্যের মধ্যে, সংস্কৃতির মধ্যে, ইতিহাসের মধ্যে, জার্মান মানসিকতার মধ্যে এবং জার্মান মানুষের চরিত্রের মধ্যে একটা অথরিটি পূজা, একটা কর্তৃত্বের পূজার সংস্কৃতি আছে, পূজা করার প্রবণতা আছে কর্তৃত্বকে। কর্তৃত্বমূলক ব্যবস্থাকে তারা আদর্শ বলে মনে করে এসেছেন, কারণ দীর্ঘকাল তারা একটা কেন্দ্রীভূত আমলাতান্ত্রিক, কঠোরভাবে শৃঙ্খলাবদ্ধ শাসন ব্যবস্থার মধ্যে ছিলেন। তাই ইংল্যান্ড বা ফ্রান্সে বা মার্কিন যুক্তরাষ্ট্রে যেমন একটা গণতান্ত্রিক সংস্কৃতি বা মূল্যবোধ দেখা যায়, সেটা জার্মানিতে দেখা যায়নি। তাই এত সহজেই জার্মানিতে নাৎসি রাজত্ব কায়েম হতে পেরেছিল। জার্মানরা তাই অনেক বেশি রক্ষণশীল, তারা নিয়মনিষ্ঠ, তারা কঠোর শৃঙ্খলাকে ভালোবাসে, তাতেই তারা অভ্যস্ত।
আমরা দেখতে পাই হেগেল এরকম একটা কঠোর শৃঙ্খলা ভিত্তিক দর্শন সৃষ্টির চেষ্টা করেছিলেন। আবার কার্ল মার্কসের মধ্যেও আমরা দেখেছি একটা পাল্টা শ্রেণী সংগ্রাম ভিত্তিক, শ্রেণী ভিত্তিক, ঐতিহাসিক বস্তুবাদ ভিত্তিক একটা শৃঙ্খলাবদ্ধ চিন্তা ব্যবস্থাকে গড়ে তোলার প্রয়াস। হরখাইমার দেখাচ্ছেন যে হরখাইমারের গ্রন্থ হরখাইমার বারবার দেখানোর চেষ্টা করছেন যে জার্মান পরিবারের মধ্যে এই কর্তৃত্বের পূজা রয়েছে। পিতা বা পিতামহ তার প্রবল কর্তৃত্ব বিদ্যমান এবং পরিবারের মূল্যবোধ পরিচালনায় কাজ করছে একটা রক্ষণশীল মনোভাব। নাৎসিরা সেটাকেই কাজে লাগিয়েছিল। এই যে কর্তৃত্ব, নির্দেশ, নিয়ন্ত্রণ, কেন্দ্রিকতা, কর্তৃত্ব পরায়ণতা, কর্তৃত্বের প্রতি দাসত্বের মনোবৃত্তি, এগুলো জার্মান সংস্কৃতিতে বিদ্যমান ছিল। তাই জার্মান মানুষদের মনস্তত্ত্বের মধ্যেই নাৎসিবাদের একটা উর্বর ভিত্তিভূমি আগে থেকেই প্রস্তুত ছিল। আমি আগেই বলেছি থিওডোর আডোর্নো, হরখাইমার, থিওডোর আডোর্নো তারা 1944 থেকে 47 পর্বে লিখেছিলেন দ্য ডায়ালেকটিক অফ এনলাইটেনমেন্ট, এবং সেখানে তারা যুক্তির, এনলাইটেনমেন্টের যুক্তির মানে আলোকপ্রাপ্তির যুক্তি বা পাশ্চাত্য আধুনিকতার যে যুক্তিবাদ, তার যে বিভৎস পরিণতি দেখা গেছিল নাৎসিবাদের মধ্যে, সেটা সম্পর্কে আমাদের সচেতন করে দিয়েছেন। এবং তারা উভয়, বিশেষত আডোর্নো, যুক্তির প্রতি আস্থা হারিয়ে ফেলেছিলেন। তাছাড়া টোটালিটির ধারণা, সমগ্রের ধারণা, এটারও সমালোচনা করেছিলেন আডোর্নো, কারণ এটা ওই যুক্তির উপর ভিত্তি করে গঠিত। এই যে পুঁজিবাদ একটা টোটাল ব্যবস্থা, সমগ্র ব্যবস্থা, এই যে আধুনিকতা একটা সমগ্র ব্যবস্থা, এই সমগ্রের ধারণাটা ব্যক্তি স্বাতন্ত্র্যকে ধ্বংস করে দেয়, পার্থক্যের মনোভাবকে ধ্বংস করে দেয়, স্বকীয় বৈশিষ্ট্যগুলোকে ধ্বংস করে দেয়, অন্যভাবে ভাবা, বিকল্প পথের অনুসন্ধান করা, বিকল্পভাবে চিন্তা করার অধিকারকে পর্যন্ত মুছে দেয়, দমন করে। একটা ভিন্নতা, একটা পার্থক্যের কোনো পরিসর আর থাকে না। হারবার্ট মার্কিউস তিনি তার বিখ্যাত রচনা ওয়ান ডাইমেনশনাল ম্যান, সেখানে হরখাইমারের মতোই বলছেন যে আধুনিক পুঁজিবাদ প্রযুক্তিকে কাজে লাগাচ্ছে এবং গড়ে তুলছে একটা ছাঁচের ঢালা, ওয়ান ডাইমেনশনাল, একমাত্রিক মানুষ, যে অন্যভাবে ভাবতে পারে না, যে ওই একইভাবে ভাবে, যে জানে পুঁজিবাদী ব্যবস্থাই হচ্ছে কাম্য, তার বিকল্প নেই,
বিকল্প কাম্য নয়, বিকল্প হতে পারে না। এই যে নাৎসিবাদী ব্যবস্থা, ফ্যাসিবাদী ব্যবস্থা, তার মধ্যে দিয়ে আমাদের পেতে হবে মুক্তির আস্বাদ। আমাদের নৃশংসভাবে হত্যা করতে হবে, হিংস্রতার আশ্রয় নিতে হবে, ইহুদিদের দমন করতে হবে, আমাদের যুদ্ধ করতে হবে। এবং এই একমাত্রিক সমাজ মার্কিন যুক্তরাষ্ট্রেও গড়ে উঠেছে। এই একমাত্রিক সমাজ, তার অন্যতম শ্রেষ্ঠ প্রকাশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজ ব্যবস্থা। সেখানে ভিন্ন সংস্কৃতি, ভিন্ন চিন্তার কোনো স্থান নেই। এবং সবশেষে হাবেরমাসের কথা ছোট্ট করে একটুখানি বলবো, কারণ সময় হয়ে গেছে। দ্বিতীয় পর্যায়ে হাবেরমাস, হরখাইমার আর অ্যাডর্নোর মতো তিনিও স্বীকার করছেন যে এনলাইটেনমেন্টের যুক্তি কি ভয়ঙ্কর পরিণাম ডেকে এনেছিল। নৃশংসভাবে ইহুদিদের হত্যা করা হয়েছিল, গণহত্যা, তাদের সম্পত্তি লুট, তাদের উপর বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা, প্রযুক্তিগত কৌশলকে ব্যবহার করে গ্যাস চেম্বারে, কনসেন্ট্রেশন ক্যাম্পে তাদের সবচেয়ে কম ব্যয়ে কি করে বেশি করে হত্যা করা যায় তার পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছিল। বিজ্ঞানকে ব্যবহার করা হয়েছিল অমানবিক নিষ্ঠুরভাবে, প্রযুক্তিকে ব্যবহার করা হয়েছিল মানবতাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার কাজে, যুক্তিকে ব্যবহার করা হয়েছিল এই নৃশংস মারণযজ্ঞকে বৈধতা যোগানোর জন্যে। হাবেরমাস এগুলো স্বীকার করছেন, কিন্তু হরখাইমার আর অ্যাডর্নোর সঙ্গে তার পার্থক্য হচ্ছে এখানে যে হাবেরমাস কিন্তু এত নৈরাশ্যবাদী নন। তিনি মনে করছেন যে আমাদের তবুও বিশ্বাস রাখতে হবে সবকিছু শেষ হয়ে যায়নি, যুক্তি আছে, যুক্তির মধ্যে দিয়ে আমাদের মুক্তির পথ খুঁজতে হবে। তবে সেটা জার্মান সংস্কৃতির মধ্যে দিয়ে নয়। জার্মান ধ্রুপদী দর্শনের মধ্যে, কান্ট হেগেলের মধ্যে আমরা যে যুক্তির, মার্কসের মধ্যে আমরা যে যুক্তির প্রকাশ দেখি, তাকে আমাদের শ্রদ্ধা করতে হবে, কিন্তু সেটা জার্মান সংস্কৃতির সঙ্গে মেলালে চলবে না। আমাদের দেখতে হবে ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকার সংস্কৃতির দিকে, যেখানে স্বাধীনতা আছে, যেখানে গণতান্ত্রিক সংস্কৃতি আছে, গণতান্ত্রিক মূল্যবোধ আছে, মানুষের চিন্তা ভাবনার সমালোচনা করার, ভিন্ন মত পোষণ করার স্বাধীনতা আছে। সেই গণতান্ত্রিক ঐতিহ্যের সঙ্গে মেলাতে হবে ধ্রুপদী জার্মান দর্শনের যুক্তিকে। হাবেরমাস আরো বলছেন যে আমাদের কমিউনিকেটিভ অ্যাকশন, অর্থাৎ সংযোগকারী সক্রিয়তার মাধ্যমে মানুষে মানুষে আলাপচারিতা, আলোচনা, বিশ্লেষণ, বিতর্ক, মতামতের আদান প্রদান, বিনিময় চালিয়ে যেতে হবে। গড়ে তুলতে হবে এমন এক বিশ্বজনীন ভাষা যেখানে আমরা নির্ভয়ে, অবাধে, অসংকোচে পরস্পরের সঙ্গে মত বিনিময় করতে পারব। এভাবেই সৃষ্টি হবে একটা প্রগতিশীল গণতান্ত্রিক সংস্কৃতি, যেখানে হিংসার ভয়াবহ প্রয়োগ আর হবে না। কিন্তু হাবেরমাসের এই আশাবাদ কি সত্যি যুক্তিযুক্ত?
ক্ষমতার এই বিভৎস লীলার অভিজ্ঞতা যাদের আছে তারা এই প্রশ্ন তুলেছিলেন, আজও তোলেন। ফ্র্যাঙ্কফুর্ট স্কুল সম্পর্কে গোঁড়া মার্ক্সবাদীরা বলেন সমালোচনা করে যে এরা রাজনৈতিক অর্থনীতিকে উপেক্ষা করেছেন, শ্রমিক শ্রেণীর বিপ্লবী ঐতিহাসিক ভূমিকাকে, কমিউনিস্ট পার্টির নেতৃত্বদায়ী ভূমিকাকে, সর্বহারার একনায়কত্বের ধারণাকে এরা উপেক্ষা করেছেন, অবহেলা করেছেন। ফলে ফ্র্যাঙ্কফুর্ট স্কুলকে একেবারেই গ্রহণযোগ্য বলে মনে করা যায় না, এবং তারা হতাশায় ভুগেছেন। এবং তাদের যে কালচার ইন্ডাস্ট্রির ধারণা, তার বাইরেও কিন্তু প্রতিবাদের সংস্কৃতি রয়েছে। সবটাই সংস্কৃতির উৎপাদন শিল্পের অন্তর্ভুক্ত হয়ে যায়নি। বিকল্প গণসংস্কৃতি আছে, শ্রেণী সংগ্রাম আছে, প্রগতিশীল সংস্কৃতি ভাবনা আছে। এগুলোই হলো ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের সম্পর্কে কতগুলো মূল সমালোচনা। আমি অত্যন্ত সংক্ষেপে বললাম এই বিশাল বিষয়ের আলোচনা। এতে নিশ্চয়ই সুবিচার করা হলো না এই বিষয়টির সবগুলো দিকের ওপরে। তাছাড়া কতগুলো যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের আলোচনা শুরু করতেও অনেকটা দেরি হয়ে গেছিল। আমি এখানেই শেষ করছি। যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জানাবেন। ধন্যবাদ স্যার। অনেক সমৃদ্ধ হলাম। সত্যি অতি সংক্ষেপে হয়ে গেল, অতি সংক্ষেপে না, সংক্ষিপ্তই হয়ে গেল। তো পরবর্তী আলোচনায় আমরা এই যে প্রশ্নগুলো আসছে বা পরবর্তীকালে আসবে, আমাদের কমেন্ট সেকশন খোলা থাকবে, আমরা স্যার সেগুলোকে তুলে ধরবো। আর যথেষ্ট আজকে সময় পেরিয়ে, তো সেক্ষেত্রে স্যার আলোচনার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এই মুহূর্তে কোনো প্রশ্ন আছে কি স্যার? একটু দেখতে হবে স্যার, একটু স্যার। আচ্ছা, স্যার কালচারাল ইন্ডাস্ট্রি নিয়ে যদি একটু বলতেন তাহলে ভালো হতো স্যার। কালচারাল ইন্ডাস্ট্রি। আচ্ছা আচ্ছা, কালচার ইন্ডাস্ট্রি নিয়ে আমি কিছুটা উল্লেখ করেছি। বিস্তারিতভাবে বলতে গেলে এটা বলতে হবে যে ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের তাত্ত্বিকরা দেখাতে চাইছেন যে সংস্কৃতি আগে একটা প্রাচীন গ্রিক সমাজে বা প্রাক পুঁজিবাদী সমাজে
একটা সৃজনশীল উৎকর্ষের দাবি করতে পারত। শিল্পীর স্বকীয়তা প্রকাশ পেত সেখানে। কিন্তু এই পুঁজিবাদী সমাজে সংস্কৃতি একটা অন্য রূপ নিয়েছে। হরখাইমার এবং অ্যাডোর্নো বলছেন যে খ্রিস্টীয় মধ্যযুগে এবং রেনেসাঁসের সময় এবং বুর্জোয়া যুগে অনেক মহান শিল্পী ছিলেন, তাদের সৃজনশীল রচনাগুলি এই বস্তুগত ভোগ ভিত্তিক স্বার্থের চিন্তা থেকে অনেকটা মুক্ত ছিল, স্বাধীন স্বতন্ত্র ছিল। তাদের ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো এক ধরনের স্বকীয় বৈশিষ্ট্যকে প্রকাশ করত। কিন্তু তাদের সমসাময়িক পুঁজিবাদী সমাজে সাংস্কৃতিক উৎপন্ন বস্তুগুলো যেমন সঙ্গীত, সিনেমা, থিয়েটার, আঁকা, চিত্রাঙ্কন, কবিতা, এগুলো যেন একটা নতুন রকমের সংস্কৃতির উৎপাদন শিল্পকে সৃষ্টি করেছে, এবং সেই উৎপাদন শিল্প বা ইন্ডাস্ট্রি থেকে তৈরি হচ্ছে এই নতুন কমোডিটি বা পণ্যগুলো। এগুলো একই ধরনের। লিওনার্দো দা ভিঞ্চির আঁকা যে মোনালিসা, সেটা হাজারে হাজারে ছাপা, হাজারে 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 মুদ্রণ হচ্ছে। শিল্পীর স্বকীয় বৈশিষ্ট্য আর নেই, থাকতে পারছে না। পণ্যগুলো বিক্রি হচ্ছে, হাজারে হাজারে গান রেকর্ড হয়ে যাচ্ছে, ছেপে বেরোচ্ছে আঁকাগুলো, এবং এগুলো স্ট্যান্ডার্ডাইজড হচ্ছে, অর্থাৎ একটা নির্দিষ্ট মান অনুসারী হচ্ছে। বৈচিত্র্য নেই, স্বাতন্ত্র্য নেই, স্বকীয়তা নেই। মানুষ হয়ে উঠছে ভোগবাদী স্থূল রুচি সম্পন্ন, এবং এই যে ভোগবাদী স্থূল রুচি সম্পন্ন মানুষ, এরা জার্মান সমাজে যেমন নাৎসিবাদকে দেখে উল্লসিত হয়েছে, ইহুদিদের ওপরে নৃশংস গণহত্যা দেখে উত্তেজিত হয়েছে, আনন্দিত হয়েছে, হিটলারের স্থূল বক্তব্যগুলো শুনে সস্তায় হাততালি দিয়েছে। এদের মধ্যে কোনো সূক্ষ্ম চিন্তা ভাবনা, রুচি বোধ নেই। এটা হলো কালচার ইন্ডাস্ট্রির ফলাফল।
এখানে পার্থক্যগুলো একদম কমে এসছে, ভিন্নতার স্বর আর শোনা যাচ্ছে না। সিনেমার সঙ্গীতে, রেডিওতে, টেলিভিশনে প্রযুক্তি আর ঔপকরণিক যুক্তি তারই প্রাধান্য। এখানে মানুষ চিন্তা করে না, সে দৈনন্দিন শ্রমের একঘেয়েমি থেকে 2 ঘন্টা 3 ঘন্টা মুক্তি পাওয়ার জন্যে অবসর বিনোদনের সিনেমা দেখে। বাস্তবতা থেকে বহু দূরে থাকা কল্পনার জগতে কিছুটা বিচরণ করে, নাচ দেখে উল্লসিত হয়, স্থূল সঙ্গীত দেখে সে করতালি দেয়, সে পরিণত হয় স্থূল ভোগবাদী একটা যন্ত্রে, যার নিজস্ব পছন্দ অপছন্দের কোনো সামর্থ্য নেই, যার বুভুক্ষু চোখের সামনে, কানের সামনে, পঞ্চেন্দ্রিয়র সামনে বাজার ক্রমাগত পণ্যগুলোকেও হাজির করে এবং এই সাংস্কৃতিক পণ্যগুলোকে সে ভোগ করে। সে ভাবনা চিন্তা করতে অক্ষম। কালচার ইন্ডাস্ট্রি বা সাংস্কৃতিক উৎপাদন শিল্প একই রকম রুচি গড়ে তোলে, বাজার গড়ে তোলে একই রকম রুচি। মার্কিন সমাজেও এটা প্রচন্ডভাবে প্রযোজ্য। একই রকমের রুচি, একই রকমের গান শোনার ইচ্ছে, একই রকমের নাচ দেখে আনন্দে হইচই করে ওঠা, কোনো গভীরতা নেই, কোনো অন্তর্দৃষ্টি নেই, কোনো মূল্যবোধ নেই, কোনো ন্যায় অন্যায় ভেদাভেদ জ্ঞান নেই। এই যে পুঁজিবাদের সংস্কৃতি, এই সংস্কৃতি আমাদের চোখের সামনে থরে থরে সাজিয়ে দিয়েছে সাংস্কৃতিক পণ্যদ্রব্যকে। যত পারো ভোগ করো এই সঙ্গীত, এই নাটক, এই থিয়েটার, এবং এটা সৃষ্টি করে এক ধরনের ফেটালিজম, অদৃষ্টবাদকে। বারবার একই কথা শুনতে শুনতে, একই গান শুনতে শুনতে, একই সিনেমা দেখতে দেখতে, একই উপন্যাস পড়তে পড়তে, একই ধরনের উপন্যাস পড়তে পড়তে, একই ধরনের সিনেমা দেখতে দেখতে, একই ধরনের গান শুনতে শুনতে, একই ধরনের ছবি দেখতে দেখতে একটা ধরন ঠিক হয়ে যায়। ওই ধরনের প্রতি আমরা আকৃষ্ট হই, ওই ধরনটা আমাদের মধ্যে অন্তর্লীনীকৃত হয়, ইন্টারনালাইজড হয়। ওই ধরনটার বাইরে আর কিছু আমাদের ভালো লাগে না, এবং বাজার তৈরি করে ওই ধরনটাকে, স্ট্যান্ডার্ডাইজ করে দেয়, বাজার সৃষ্টি করে দেয় আমাদের ওই বিশেষ রুচিটাকে, এবং ওই রুচির সামনে গাদা গাদা পণ্যের যোগান হতে থাকে। আমরা গোগ্রাসে গিলতে থাকি ওই একই ধরনের গান, একই ধরনের সিনেমা, একই ধরনের থিয়েটার, একই ধরনের চিত্র। এটা দেখতে দেখতে একটা সময় আমরা বিশ্বাস করতে শুরু করি যে এই পুঁজিবাদী ব্যবস্থা, ধনতান্ত্রিক ব্যবস্থা, এর কোনো পরিবর্তন সম্ভব না। আমাদের জীবন, আমাদের ভাগ্য এভাবেই নির্দিষ্ট হয়ে আছে, এভাবেই চলতে থাকবে, এর কোনো পরিবর্তন সম্ভব না। এটাই হলো ফেটালিজম, এক ধরনের অদৃষ্টবাদী চিন্তা। অর্থাৎ এই যে ভয়ঙ্কর যন্ত্রণা, হত্যা, রেসিজম, এই যে ইহুদিদের
হত্যা লীলা আজকের ভারতবর্ষের সঙ্গে এই নাৎসিবাদী ফ্যাসিবাদী রাজত্বের প্রচুর সাদৃশ্য আছে। একটু গভীরভাবে চিন্তা করলেই আমরা বুঝতে পারবো। এই যে চিন্তাহীন, বোধহীন একদল উন্মত্ত মানুষ জয় হিটলার বলে জয়ধ্বনি দিচ্ছে হিটলারের নামে, মুসোলিনির নামে, ইহুদিদের নির্যাতনে তারা হিংস্র পাশবিক উল্লাস প্রকাশ করছে। এটা সম্ভব হচ্ছে কেন? কারণ এই কালচার ইন্ডাস্ট্রি তাদের মধ্যে সৃষ্টি করেছে একটা চূড়ান্ত রকমের অদৃষ্টবাদ, স্থূলতা, চিন্তাহীনতা, বোধহীনতা, যান্ত্রিক প্রযুক্তি নির্ভরতা, ঔপকর্মিক যুক্তির ওপর নির্ভরতা। এই কালচার ইন্ডাস্ট্রি আমাদের মনস্তাত্ত্বিক জগতে একটা গভীরতম পরিবর্তন এনে দিয়েছে। সেখান থেকেই ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের তাত্ত্বিকরা বলছেন যে আধুনিক পুঁজিবাদী ব্যবস্থা একটা ভয়ঙ্কর সর্বগ্রাসী সমাজ গড়ে তুলছে। সেটাই হলো ম্যাস সোসাইটি। এর বাংলা হয়তো করা যায় স্থূল জনসমাজ বা স্থূল গণসমাজ। আর কোন প্রশ্ন আছে? স্যার, সময়ের বাধ্যবাধকতার জন্য স্যার আজকে প্রশ্ন নিতে পারছি না, তো আরো প্রশ্ন রয়েছে, সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। কিন্তু স্যার আপনি যেটা ঠিক আছে, আমি জাস্ট একবার প্রশ্নগুলো একবার দেখে নিতে চাই। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, প্রশ্ন রয়েছে স্যার। ওই যে ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের তাত্ত্বিক হিসেবে থিওডোর অ্যাডোর্নোর সোশ্যাল সাইকোলজি সম্পর্কে যদি একটু বলেন। এনলাইটেনমেন্ট এবং মডার্নিটিতে কি কোনোদিনই মনস্তত্ত্ব এবং সৃষ্টিশীলতা ছিল না? এটার সম্পর্কে আপনার মত কি একটু যদি বলেন। আচ্ছা, আর একটা প্রশ্ন কি ছিল যেন দেখলাম, সাবজেক্টিভ কি? সাবজেক্টিভ ও অবজেক্টিভিটি বিষয়গুলো যদি আলোচনা করতেন আর কি। আচ্ছা, আমি আমার ফোন নাম্বারটা এখানে আপনারা কেউ দিয়ে দিন। হ্যাঁ, এরা যদি আমাকে হোয়াটসঅ্যাপ করেন তাহলে আমি এদের সাথে আলাদা করে আলোচনাগুলো, প্রশ্নোত্তরগুলো করব। আমার ফোন নাম্বারটা এখানে এই চ্যাট বক্সে কি আমি দিয়ে দিতে পারবো? আমরা দিয়ে দেবো স্যার এটা। আচ্ছা, আমি এখানে লিখে দিয়েছি, গেছে কিনা জানি না। 9836154165। যদি কেউ হোয়াটসঅ্যাপ করেন তাহলে আমরা আলোচনা করতে পারি। তাহলে আজকের আলোচনা এখানেই শেষ করি। আপনাদের তরফ থেকে যদি আর কিছু উপসংহার টানার থাকে আপনারা করতে পারেন। আজকে সময়ের বাধ্যবাধকতার জন্য আর প্রশ্ন নেওয়া যাচ্ছে না, তো আমরা এই আলোচনাটা আবার পরবর্তী পর্যায়ে আবার শুরু করব আরো একটা টাইটেল কিছু দিয়ে। তো স্যার যে কথাগুলো বললেন সেগুলো আমাদের বর্তমান সমাজেও খুবই প্রাসঙ্গিক। কালচারাল ইন্ডাস্ট্রিটা, এই যে ব্যাপারটা যেটা স্যার আলোচনা করলেন, আমরা এখন সত্যি প্রশ্ন করা ভুলে গেছি। এই যে উদারনীতিবাদী যে ব্যবস্থা, সেগুলো কিন্তু আমাদেরকে সবকিছুতে মানে কালচারাল ব্যাপারগুলো দিয়ে আমাদেরকে মোহিত করে রাখছে। আমাদের আসল যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো কিন্তু আমরা ভুলে যাচ্ছি, আমরা বন্ধ হয়ে থাকছি এই সমস্ত আমোদ প্রমোদ নিয়ে আর কি। কেননা সকাল থেকে রাত্রি পর্যন্ত বর্তমান যে সিস্টেমটা রয়েছে,
সেখানে প্রত্যেকটা বয়সী মানুষের জন্য চিত্ত বিনোদের জন্য সেখানে কিন্তু বিশেষ বিশেষ ব্যবস্থা করা রয়েছে এই সমাজ ব্যবস্থায়। সেই জন্য তারা সেগুলোতেই মেতে রয়েছে এবং তারা বাস্তব যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো কিন্তু ভুলে রয়েছে। এটাই হচ্ছে কালচারাল ইন্ডাস্ট্রি, যেটা থিওডর অ্যাডার্নো যেটা বলতে চাইছিলেন। হয়তো স্যার ভালো করে এটা বুঝিয়েছেন বা আরো ভালো করে পরবর্তীকালে বলতে পারবেন। তো আমার তো এইটুকুই মনে হচ্ছে আর কি, যে বর্তমানে আমাদের সমাজেও এইরকম অবস্থা শুরু হয়েছে। আমরা বারবার একই জিনিসকে আহরণ করতে 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 আমরা সবকিছু ভুলে গেছি নিজের বাস্তবতাটা। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ আজকে এত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আর সবাইকে ধন্যবাদ যারা আমাদের সঙ্গে ছিলেন। আজকের এই আলোচনা এখানেই আমরা শেষ করছি। ধন্যবাদ স্যার আরেকবার আপনাকে। শুভরাত্রি। সবাইকে ধন্যবাদ।